অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে এই স্ট্যাবিলিটি পাইতো না, তাই না? তো যে আওয়ামী লীগ যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের শামিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকটি। সেনাপ্রধান পদত্যাগ না করলে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, কারণ ডক্টর ইউনূসের কাজে বাধা দিচ্ছেন একমাত্র সেনাপ্রধান। ঘটনার সত্যতা জানবেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের শামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার। যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য, বাংলাদেশে 53 বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই। সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই। আপনি কথাগুলো বলেন কোত্থেকে, পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই বক্তব্য যেই শব্দে শুনছি, উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত। 111-এর সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোড়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল। অতএব আমরা সকল বাহিনীকে বলছি, দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন, প্রধান উপদেষ্টার সাথে বসবেন, তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা, তাদেরকে উত্তেজিত করা, তাদেরকে প্রভোক করার বক্তব্য দিয়ে, এবং আপনি 1 তারিখ থেকে নির্বাচিত সরকার চান, আপনি কে? এটা 1 জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই, আপনি কে এটা কথাটা বলার? আপনার তো এখতিয়ার নাই। এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে, বিএনপি 1000 বার বলতে পারে যে আমি 1 আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। এটা জামাত বলতে পারে যে আমি 1 নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। 100,000 বার বলতে পারে, কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না, পুলিশ বলতে পারে না, র্যাব বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে, আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি, এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই শব্দে বলছে। দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে পড়লাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না, নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না। ঠিক 2-1 দিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে। তাহলে এটা কার বক্তব্য, কে বলছে? আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে। তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি? বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে বাংলাদেশ 24-এ এসছে, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না, ভুটান হবে না, কোনো সুযোগ নাই। অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার, জওয়ান, সিপাহী, যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন, তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে, ঠিক ওই বাংলাদেশটাই চলবে, চলমান থাকবে। আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য। আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই। ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক
অবৈধ চুক্তি করে দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট দিচ্ছে, ট্রানজিট দিচ্ছে, একটা টাকা নেয় না। আমার বন্দর ব্যবহার করছে, স্থলবন্দর, জলবন্দর, সমুদ্র বন্দর, সেই ভারত মাতার কাছ থেকে তো 1 টাকা নেয় নেই। কই আপনারা তো প্রতিবাদ করেন নাই? 14 সালে যখন একতরফা নির্বাচন করলো, আপনারা তো প্রতিবাদ করেন নাই, বলেন নাই তো এটার এখতিয়ার নাই। আপনারা তো বলেন নাই যে 18 সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না, এটা তো বলেন নাই আপনারা। 24-এও তো দামি নির্বাচন করে দিয়েছেন। এই আপনারাই তো 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন। জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে 66% মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপনের কারণে। লিথাল ওয়েপন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না, এটা র্যাবের কাছে আছে, এটা বিজিবির কাছে আছে, এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে। তো ওই অস্ত্রটা কে ইউজ করছে? পুলিশ ব্যবহার করছে। যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই, যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না, যে অস্ত্রের গুলি থানায় থাকে না, সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারে নাই। তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই। অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে, এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন। লেন্দুব দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না। মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায়চৌধুরী, যারা 1757 সালের 23শে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল, এই ভূমিকায় আপনাদেরকে দেখতে চাই না। 111 ফখরুদ্দিন, মঈনুদ্দিন, প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না। আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন, লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে, এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনও আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কী দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন? মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন? এগুলো অভদ্র আচরণ। যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন, সে তো চায় নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো। তাহলে সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন? আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করবার জন্য আমার জাতীয় স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু মাথায় রেখে যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে। কারণ পিছনে ফেরার সুযোগ নাই। আপনি স্মার্টফোনের জমানায় কোনোদিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন, এই আলোচনা আপনি আর করতে পারবেন না। পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর, আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি, এইটা আপনি এই নদী বন্দর স্টাইলে চালাইতে পারবেন না। এটা প্র্যাকটিক্যাল না। পৃথিবী অন্য জায়গায় চলে গেছে। অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করেন, তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা, দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং 5-7 বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে। সিঙ্গাপুর দেখেন, একটা ছোট্ট রাষ্ট্র, তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর। তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই, পানি পর্যন্ত হয় না, খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে কিনে আনতে হয়। কিন্তু সেই রাষ্ট্রটা পৃথিবীর 7-8টা ধনী রাষ্ট্রের একটা কেমনে হইল? তার এই বন্দর বেচা হয়েছে। পৃথিবীর সবচেয়ে হাইটেক 4-5টা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর।
তাহলে আমরা এই দুবাই যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে, যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর, তারপরে চট্টগ্রাম বন্দর, নিউ বোরিং টার্মিনাল যেটা আছে, কন্টেইনার টার্মিনাল, থার্ড হচ্ছে ওখানে একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে। এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করবে, প্রায় 25,000 কোটি টাকা। এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না। আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা, দেশ বেচে দিবে। ভাই, আমেরিকা এত শক্তিশালী দেশ, সে চিটাগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে, সে এত পাওয়ারফুল প্লেয়ার, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সে এখানে খেলতে পারবে, কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশের টাকা লুটপাট করছে কারা? বাংলাদেশিরাই তো বেচছে। অতএব ওইটা আপনি ঠেকাইতে পারবেন না। ওইটা যেটা করতে হবে, আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে, ডেভেলপ করে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে। মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে, তাদেরকে নিরাপত্তার স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকবো, কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে, রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ, এই দেশের সাথে সেই দেশের, বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব না, এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। কনক সারোয়ার যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনূসের কাজে বাধা দেন, এটা আমরা পূর্ব থেকেই দেখতেছি। ডক্টর ইউনূস নিজেও বলেছেন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন না, তাই তিনি এই পদে আর থাকতে চান না। তার অর্থ তার কাজে বাধা দেওয়া হচ্ছে। রাখাইনের করিডোর নিয়ে সেনাপ্রধান সরাসরি বাধা দিয়েছেন ডক্টর ইউনূসকে, এই করিডোর দেওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।